আসসালামু আলাইকুম। স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদে বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে। ইতিপূর্বে আমরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে পাট, ধান, মৎস্য সম্পদ নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন বন অধিদপ্তরের সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক জনাব হোসেন মোহাম্মদ নিশাদ। আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমি যদি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আসলে বন সংরক্ষক হিসাবে আপনাদের কার্যক্রমগুলো কি কি, বা আপনারা কি কি কার্যক্রম পরিচালনা করছেন? বন অধিদপ্তর বাংলাদেশের বন, বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করে এক কথায় বলতে গেলে। এবং এই বন, বনজ সম্পদ, বন্যপ্রাণীর উপর নির্ভরশীল যে জনগোষ্ঠী তাদের এবং আরও যারা স্টেক হোল্ডার আছেন এদের চাহিদা এগুলি মেটানোর জন্য বন অধিদপ্তর কাজ করে থাকে। আপনারা জানবেন যে ট্রেডিশনালি যে বন ব্যবস্থাপনা ছিল সেখানে বন এবং বনজ সম্পদ শুধু বন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দ্বারাই এটা ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ করা হতো। কিন্তু ট্রেডিশনাল বন ব্যবস্থাপনায় আমাদের প্রাকৃতিক বন এবং বনজ সম্পদ আমরা যথাযথভাবে রক্ষা করতে পারছিলাম। সেই জন্য এই বনজ সম্পদ রক্ষার জন্য আমাদের বনভাসী যেসব লোকজন, সেখানে আদিবাসী লোকজনও আছে, আমাদের স্থানীয় লোকজন আছে, এবং তার পেরিফেরিতে যেসব লোকজন যারা বনের উপর নির্ভরশীল তাদেরকে নিয়ে আমরা বন ব্যবস্থাপনায় মনোযোগ দিই। এবং এটাকে বিভিন্ন নামে বলা হয়, কখনো যে কমিউনিটি ফরেস্ট ম্যানেজমেন্ট, কখনো সামাজিক বনায়ন, কখনো কো ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা, এবং কখনো কোলাবোরেটিভ ফরেস্ট ম্যানেজমেন্ট। এই বিভিন্ন নামে আমরা আমাদের যে বনজীবী মানুষ, বনভাসী মানুষ, এদেরকে নিয়ে আমরা বন ব্যবস্থাপনা করছি এবং এতে আমাদের সাফল্য এসেছে। আমাদের বন যে অবক্ষয়ের হার আমাদের কমে এসেছে। এবং এছাড়াও আমাদের বিভিন্ন ভলান্টিয়ার্স অর্গানাইজেশন, এনজিও, এরাও আমাদের এই বন সংরক্ষণের কাজে এগিয়ে আসছে। আমরা ঐতিহাসিকভাবে শুধু বনটা আমাদের রেভিনিউ কালেকশনের একটা মাধ্যম হিসাবে এটাকে দেখা হতো। এখানে বন্যপ্রাণী বা জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু কালের চাহিদা এবং আমাদের যখন সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কথা আসলো, আমাদের বন্যপ্রাণী সংরক্ষণের কথা আসলো, আমরা বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আমরা কাজ করলাম, মনোযোগ দিলাম। বন্যপ্রাণী সংরক্ষণ করতে গেলে কিন্তু আমাদের প্রাকৃতিক বন সংরক্ষণ করতে হবে। অর্থাৎ যেহেতু এটা বন্যপ্রাণীর আবাসস্থল হলো প্রাকৃতিক বন, এবং এই প্রাকৃতিক বনকে আমাদেরকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। আমাদের প্রাকৃতিক বন বিভিন্ন সময় কিছুটা অবক্ষয়িত হয়েছে। আমরা এই বনকে পুনরুদ্ধার অর্থাৎ ইকোসিস্টেম রেস্টোরেশনের জন্য আমরা কাজ করতে যাচ্ছি। এবং এই লক্ষ্যে আমরা যে আমাদের যে এলাকায়, যে অঞ্চলে, যে বনভূমিতে যে ধরনের গাছ জন্মাতো, আমরা সেই ধরনের গাছ, আমরা বলি যে এসএসপি, সাইট স্পেসিফিক প্ল্যান, অর্থাৎ যে অঞ্চলে যে স্থানীয় প্রজাতির গাছ জন্মায় সেগুলি দিয়ে আমরা বনায়ন করতেছি। এবং বিগত 7 বছর ধরে আমরা এই ধরনের বনায়ন করছি এবং এতে আমরা বেশ সাফল্য পাচ্ছি। সাথে সাথে আমাদের সামাজিক বনায়ন এবং কোলাবোরেটিভ ফরেস্ট ম্যানেজমেন্ট এইসব কাজে চলছে। আমরা সামাজিক বনায়নের আগে যেমন স্বল্প মেয়াদি বৃক্ষ দিয়ে আমরা বনায়ন করতাম, আপনারা জানেন 10 বছর মেয়াদি একটা বাগান হতো। এখন সেখানে আমরা স্থানীয় প্রজাতি দিয়ে দীর্ঘ মেয়াদে আমরা বাগান করতেছি। আমরা এখন চেষ্টা করতেছি, আমাদের যে পলিসি সেটা হলো আমরা গাছ না কেটে গাছ সংরক্ষণ করে আমরা আমাদের যে উপকারভোগীরা আছেন, যারা এই গাছ দেখাশোনা করে রাখেন বা বন পাহারা দেন, তাদেরকে আমরা বেনিফিট দেব। গাছ না কেটেই আমরা তাদেরকে বেনিফিটটা দেব, গাছ সংরক্ষণ করা হবে এবং এতে যে আমাদের কার্বন সিকুয়েস্ট্রেশন সেটাও বাড়বে। বাংলাদেশে আসলে বনাঞ্চলের বর্তমানে সামগ্রিক অবস্থাটা কিরকম? একটা দেশের জন্য যে নির্দিষ্ট পরিমাণ বন লাগে বাংলাদেশে তার কতটুকু আছে, এবং আমরা বর্তমানে কি এটা থেকে বনাঞ্চলের সংখ্যা বাড়াতে পারছি নাকি দিন দিন কমে আসছে? আমাদের একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, সেটা অনুযায়ী আমাদের 2030 সনের মধ্যে আমাদের বৃক্ষাচ্ছাদন অর্থাৎ বন এবং বনের বাহিরে যে গাছপালা আছে সেটার আচ্ছাদন আমাদের 25% নিয়ে যেতে হবে। তো আমাদের বনের বিভিন্ন পরিসংখ্যান আছে, এই জন্য যে কিছু বন এলাকা আছে, বনভূমি আছে, বন অধিদপ্তর সরাসরি ম্যানেজমেন্ট করে বা ব্যবস্থাপনা করে। এর বাহিরেও কিছু সরকার নিয়ন্ত্রিত বনভূমি আছে। আমরা বন এবং সরকার নিয়ন্ত্রিত অন্যান্য বনভূমি ধরলে এটা 15.37% এই ধরনের আমাদের বনের পরিমাণ বাংলাদেশে।
এর মধ্যে বন অধিদপ্তর যেটা ব্যবস্থাপনা করে এটা 10%-এর কিছুটা বেশি। তো আপনারা জানেন যে আমাদের সরকারি, বেসরকারি এবং ব্যক্তি মালিকানাধীন ভূমিতে, অর্থাৎ আমরা ট্রি আউটসাইড ফরেস্ট বলি, যেটা মানুষের ভিলেজ ফরেস্ট বলি, মানুষের বাড়িঘরের আশেপাশে যেসব গাছপালা আছে সেগুলি সহ আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের যে আমরা প্রতি 5 বছর পর পর আমরা বৃক্ষ এবং বন জরিপ করি। আমরা 2016 থেকে 18 সনে একটা বন জরিপ করেছিলাম, এখন আমরা দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সেকেন্ড সাইকেলে আমরা বন জরিপ করেছি, শীঘ্রই এটার ফলাফল প্রকাশিত হবে। তো এইভাবে আমরা বনটা মনিটরিং করে থাকি এবং এই মনিটরিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বৃক্ষাচ্ছাদন দেশব্যাপী এটা 24%-এরও বেশি এখন। তো একটা বিষয় হলো, এটা হলো বৃক্ষাচ্ছাদন বন এবং বনের বাহিরে সব মিলে। তো আমাদের একটা কথা আসে যে তাহলে বনের বৃক্ষাচ্ছাদন কত পার্সেন্ট, মানে দেশের মোট আয়তনের প্রায় 12% ধরা হয় যে মানে এটা বৃক্ষাচ্ছাদন আছে। যদিও বনের পরিমাণ আমরা 15% বলি বন অধিদপ্তর এবং অন্যান্য সরকারি সংস্থার মিলে, তার মধ্যে বনের মধ্যে যেসব বনভূমি তার বৃক্ষাচ্ছাদন আছে 12%-এর মতো। তো আমাদের যে টার্গেট আছে এটা আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। বিশেষ করে আমাদের সুন্দরবনের এই যে আমরা যে পর্যায়ক্রমিক যে বৃক্ষ জরিপ করতেছি, এখানে দেখা যাচ্ছে খুব ভালোভাবে সুন্দরবনটা সংরক্ষিত হচ্ছে। তবে আমাদের হিল ফরেস্ট যেটা পাহাড়ি বন এবং শালবন, এখানে আমাদের আরও কিছু কাজ করার সুযোগ আছে। পাহাড়ের বিশেষ ধরনের একটা সমস্যা বিরাজমান আছে, আবার শাল ফরেস্টে কিছু জবরদখলের বিষয় আছে। আমরা পর্যায়ক্রমে এগুলি জবরদখল থেকে নিয়ে এসে আমরা বনায়ন করতেছি, ওই আমাদের স্থানীয় জনগণকেই নিয়ে, কাউকে ক্ষতিগ্রস্ত না করে বনজীবী মানুষকে নিয়ে, আদিবাসী যারা আছে তাদেরকে সবাইকে একসাথে নিয়ে আমরা এই বন সংরক্ষণের কাজটা করে যাচ্ছি। বন বিভাগ থেকে আপনারা তাদের জন্য কোনো ট্রেনিং, সচেতনতামূলক কার্যক্রম এগুলো পরিচালনা করে তাদেরকে কিভাবে আসলে প্রস্তুত করেন? অবশ্যই আমরা প্রশিক্ষণ, আসলে যারা বনবাসী লোকজন তারা চাই যে বনটাই অক্ষুণ্ণ থাকুক, তো তারাও এই কাজে আমাদেরকে সহযোগিতা করছে। যেমন আপনারা জানেন আমরা যে শাল ফরেস্ট, এখানে অনেক সামাজিক বনায়নের মাধ্যমে অনেক বিদেশি প্রজাতি সহ যে আমরা বলি যে স্বল্পমেয়াদী মানে খুব দ্রুত বর্ধনশীল গাছ দ্বারা আমরা বাগান করছি, কিন্তু এটা শালবনের বা শাল যেটা আমরা শাল গাছ বলি এবং তার সাথে যেসব অ্যাসোসিয়েটস অন্যান্য স্পিসিস আছে এগুলি না। তো এখন শালবনকে যদি আমরা রেস্টোর করতে চাই, প্রাকৃতিকভাবে ফিরিয়ে আনতে চাই এবং ওখানে যে বন্যপ্রাণী জীববৈচিত্র্য এগুলিকে ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদেরকে শাল ফরেস্ট দিয়ে, শাল প্রজাতি দিয়ে এবং তার অ্যাসোসিয়েট যেসব প্রজাতি দিয়ে ওগুলি দিয়ে আমাদেরকে বাগান করতে হবে। তো আমরা এখন সেই প্রক্রিয়াটা শুরু করেছি। ইভেন আমরা শাল ফরেস্টে, যে আপনি জানেন এটা একসময় এখানে বন্যপ্রাণী হিসেবে ময়ূর পাওয়া যেত, আমরা এখন ময়ূরকে ওখানে ইন্ট্রোডিউস করেছি এবং এই ময়ূরের বাচ্চা ওখানে ফুটেছে। এভাবে যেসব প্রজাতিগুলি বিশেষ করে বন্যপ্রাণীগুলি হারিয়ে গেছে আমাদের বিভিন্ন বনাঞ্চল থেকে, সেই সব বন্যপ্রাণীগুলিকেও আমরা রিইন্ট্রোডিউস করে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তো বন সংরক্ষণের ক্ষেত্রে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখছি যে তারা প্রযুক্তিগত অনেক বিষয় ব্যবহার করছে। তো এই ক্ষেত্রে বাংলাদেশে আসলে বন সংরক্ষক হিসাবে আপনারা বন সংরক্ষণে কি কি প্রযুক্তি ব্যবহার করছেন, নাকি এখনো ট্রেডিশনাল মেথডটাই ফলো করছেন, যদি এটা জানাতেন। এই যে বিশ্বের যেভাবে প্রযুক্তিগতভাবে যে এগিয়ে গেছে, আমরাও সেই তালেই কিন্তু আছি এবং সেভাবেই কিন্তু আমরা আমাদের বনকে মনিটরিং করছি। আমরা যেটা বললাম যে আমাদের আগে কিন্তু আমাদের বেজ লাইন ছিল না যে আমাদের বনজ সম্পদ কতটুকু, এটা বাড়লো কি কমলো। এখন কিন্তু আমরা এটা বলতে পারতেছি যে আমাদের প্রতি 5 বছর পর পরে আমাদের কিন্তু বন এবং বৃক্ষ জরিপ হচ্ছে। সেখান থেকে দুইটা, যে আমি আপনাকে আগেই বললাম যে 2016 থেকে 18 সনে একটা জরিপ হয়েছে এবং 2024 সনে একটা জরিপ হয়েছে। এই দুইটা জরিপের পার্থক্য দেখেই আমরা কিন্তু বুঝতে পারবো আমাদের বনের স্বাস্থ্যটা কি ভালো আছে, বন কি উজাড় হচ্ছে নাকি। এবং এই বৃক্ষ জরিপ করতে গিয়ে স্ট্যান্ডার্ড যেসব প্রযুক্তি আছে এবং যেসব ম্যাটেরিয়ালস এবং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় আমরা সেটা ব্যবহার করছি। এবং এটার জন্য আমরা যে প্রযুক্তিগত যেসব সহযোগিতা, আমরা ইউএসএইড এবং এফএও আমাদেরকে সহযোগিতা করেছে প্রথম সাইকেলে, দ্বিতীয় সাইকেলে আমরা শুধু এফএও থেকে সহযোগিতা নিয়েছি। আমরা আশা করতেছি, এখন আমরা কনফিডেন্ট যে 5 বছর পরে যে সাইকেলটা আসবে সেটা আমরা স্বয়ংসম্পূর্ণভাবে বন অধিদপ্তর নিজেরা করতে পারবো। আমরা এগুলির জন্য যে স্যাটেলাইট ইমেজের প্রয়োজন
সেগুলিও আমরা আমাদের কাছে আছে এবং আমরা রেগুলার এগুলি পাচ্ছি এবং আমাদের যে রিয়েল টাইম মনিটরিং সেটার দিকেও আমরা এগিয়ে যাচ্ছি। যে এখন যদি আমাকে বলা হয় যে সুন্দরবনে ওয়াচিং করতেছি, কোনো জায়গায় যদি কোনো ধরনের ফায়ার বা কোনো ধরনের ইনসিডেন্টস হয়, সেটা আমরা তাৎক্ষণিকভাবে ডিটেক্ট করতে পারবো। এবং সাথে সাথে আপনি জানেন আমরা যে স্মার্ট পেট্রোলিং, এটা একটা প্রযুক্তি নির্ভর পেট্রোলিং। আমরা আগে যে ট্রেডিশনাল পেট্রোল করতাম, সেটা আসলে কে কোথায় পেট্রোল করতেছে, কি ইনসিডেন্ট বা কোথায় কি অকারেন্স হচ্ছে, সেটা আমরা জানতাম না। সেইভাবেই আমরা আমাদের পরবর্তী পেট্রোলটা ডিজাইন করতেছি, ম্যানেজমেন্টও আমরা সেভাবে বা আমাদের পলিসিগত দিকগুলি আমরা এগুলি মাথায় নিয়ে করতে পারতেছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশে জলবায়ুতে একটা পরিবর্তন আসছে। আমরা অতিবৃষ্টির শিকার হচ্ছি, অনাবৃষ্টির শিকার হচ্ছি, খরা হচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে বন সংরক্ষণে আপনারা এটার প্রভাব কতটা পড়ছে এবং এটা থেকে আসলে বেঁচে থাকার জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? বিশ্বব্যাপী কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে যত কার্বন ইমিশন হচ্ছে, তার কিন্তু 17% মতো হলো বন উজাড়ের কারণে। কিন্তু আমরা যদি এটাকে রিমিশন করতে চাই, যে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড আমরা যদি শোষণ করে নিতে চাই, এটা কিন্তু বনের মাধ্যমে প্রায় 30% এটা রিমিশন করা সম্ভব। এবং এইটার জন্য আমাদের এই যে ব্যাপক বনায়ন, এবং শুধু বনায়ন না, বন সংরক্ষণ, গাছপালা আমাদেরকে সংরক্ষণ করতে হবে। যে বৃক্ষ জরিপ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গত 5 বছরের মধ্যে আমাদের কিন্তু এই কার্বন সিকুয়েস্ট্রেশনটা অনেক বেড়েছে। এবং এটার জন্য যে আমরা যে কার্বন মার্কেট বলি, সেখানে কিন্তু আমরা এটা দাবি করতে পারবো যে, এবং এটা আমরা একটা অ্যাসেস করে দেখেছি, প্রায় 662 মিলিয়ন ইউএস ডলার আমাদের যে গত 5 বছরে এটা আমাদের কার্বন ক্রেডিট জমা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আসলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এখন? বন্যপ্রাণীর খাবারের যে যথাযথ বাগান, এই বাগানগুলি আমরা সৃজন করতেছি, আমরা জনগণকে সচেতন করতেছি। আবার এগুলি পাহারার জন্যও আমরা, যেমন এলিফ্যান্ট রেসপন্স টিম, টাইগার রেসপন্স টিম, এই ধরনের বিভিন্ন রেসপন্স টিমগুলি করতেছি। এবং এগুলির সাথে আমরা আমাদের ভলান্টিয়ার্স যারা উদ্যোগী, আমাদের বিশেষ করে যুব সমাজ, ছাত্র সমাজ, এদেরকেও কিন্তু আমরা এই কাজে সম্পৃক্ত করতেছি। এবং এই সম্পৃক্ত করার মাধ্যমে আমাদের বন্যপ্রাণীকে আমরা সংরক্ষণ এবং বন্যপ্রাণী আবাসস্থল উন্নয়নের মাধ্যমে আমরা বন্যপ্রাণী সংরক্ষণ করতে যাচ্ছি। এবং আমাদের যে বন্যপ্রাণীর যে ডাটাবেজ, আপনি জানেন যে IUCN এই রেড লিস্ট করে থাকে। আমরা IUCN-এর যে রেড লিস্ট, এটা হালনাগাদ করার কাজও আমরা হাতে নিয়েছি। আপনি তো সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করছেন এবং বন সংরক্ষণের জন্য উদ্যোগ নিচ্ছেন। তো বাংলাদেশ সরকারের যে এক্সিস্টিং আইনগুলো আছে, পলিসিগুলো আছে, আইনগুলো এখনো যুগের সঙ্গে তাল মিলে এগোতে পারেনি বা বর্তমান পরিপ্রেক্ষিতে হয়তো কিছুটা পরিবর্তন এসেছে। তো এই ক্ষেত্রে আসলে আপনারা চ্যালেঞ্জগুলো কিভাবে ফেস করেন এবং সেগুলো কিভাবে আপনারা দ্রুততম সময়ে সলভ করার চেষ্টা করেন? যদি এটা বন আইন 1927 নামে পরিচিত, আসলে সময়ে সময়ে এটা কিন্তু সংশোধন, অ্যামেন্ডমেন্ট হয়েছে। এখনও কিন্তু এটা অ্যামেন্ডমেন্টের পর্যায়ে আছে। সাথে সাথে বন আইনের উপর নির্ভর করে যেসব আমাদের বিধিমালাগুলি, সেগুলিও সবসময় আমাদের কিন্তু যুগের চাহিদার সাথে মিল রেখে এগুলি কিন্তু পরিবর্তন হয়ে আসছে। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের সামাজিক বনায়ন বিধিমালা 2004, এটা বিভিন্ন 2011 সনেও এটা সংশোধন হয়েছে। আর এইবার আমরা উদ্যোগ নিয়েছি মোটামুটি সামাজিক বনায়ন বিধিমালাটা পুরাটাকেই একটা নতুন শেপে, নতুন ডাইমেনশনে নিয়ে আসার জন্য। কারণ আমরা আগে বলছিলাম যে সামাজিক বনায়নটা আমরা আগে করতাম যে একটা নির্দিষ্ট সময় পরে গাছ কেটে আমরা বেনিফিট নেওয়ার। এখন আপনারা দেখছেন যে আমাদের গাছ সংরক্ষণটা বিষয়, যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের যে বিষয়গুলি, কার্বন মজুদ রাখা, এইসব বিষয়গুলিকে আমরা সামনে রেখেই আমরা আমাদের যাতে স্থানীয় প্রজাতির গাছ দিয়ে আমরা বৃক্ষরোপণ করি এবং এই গাছগুলি যাতে থাকে, এবং এই গাছ থাকার মাধ্যমে গাছ না কেটেও যাতে আমরা আমাদের যে উপকারভোগী বা অংশগ্রহণকারী যারা আছেন তাদেরকে বেনিফিটেড করতে পারি, সেই প্রিন্সিপাল নিয়েই আমরা কিন্তু আবার সামাজিক বনায়ন বিধিমালাটাকেও কিন্তু সংশোধন করতে যাচ্ছি। সুতরাং ওই যোগের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং আমাদের জলবায়ু, আমাদের পরিবেশ প্রতিবেশের জন্য যেটা সঠিক, এবং আমাদের বন নির্ভর জনগোষ্ঠী, আমাদের বনজীবী এবং যারা এটার স্টেক হোল্ডার আছেন, তাদের সবার ভালোর জন্য, মঙ্গলের জন্য এবং এই পৃথিবীর মঙ্গলের জন্য যেটা করার, আমরা সেই লক্ষ্যে কিন্তু আমাদের আইন বিধিমালাগুলি সংশোধন করে নিচ্ছি।
আলাপে বারবার উঠে আসছিল ইকো ট্যুরিজমের কথা, বা বন কেন্দ্রিক আসলে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি ইকো ট্যুরিজম প্রচলিত আছে। তো এই ক্ষেত্রে আপনারা বন সংরক্ষণের কাজ করছেন, ইকো ট্যুরিজম যদি বাংলাদেশে চালু হয় বা চালু কেন্দ্রিক আপনাদের পরিকল্পনা কি, এবং এগুলো হলে বন সংরক্ষণের ক্ষেত্রে আপনারা চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবেন? ইকো ট্যুরিজম না বলে আমরা যদি এটাকে বলি যে নেচার বেসড ট্যুরিজম, মানে যেটা যেই জায়গায় যেভাবে যে নেচারটা যেভাবে এবং সেটা ট্যুরিজম যেভাবে সাপোর্ট করে সেই অনুযায়ী আমরা যাতে ট্যুরিজমটা করতে পারি। তো সেই লক্ষ্যে আমরা কাজ করতে যাচ্ছি। আমাদের এই জন্য ফিজিবিলিটি স্টাডি যেগুলি করার, মানে স্থান স্পেসিফিক ওই প্রটেক্টেড এরিয়া বা ওই ন্যাশনাল পার্ক বা ওই ইকো পার্ক যে নামেই আমরা বলি না কেন, সেখানে আসলে আমাদের ক্যারিং ক্যাপাসিটি কী, মানে আমাদের ক্যারিং ক্যাপাসিটির বিষয়টা হলো যে একদিনে আমরা আসলে কতজনকে পারমিট করব। ওই বনটা, ওই বনের আয়তন, ওই বনের বন্যপ্রাণী, এইসব বিষয়ে আমাদের মাথায় রেখে আমরা একদিন ওখানে কতজন আমরা ট্যুরিস্টকে পারমিট করব এবং ট্যুরিস্টরা কোথায় কতটুকু পর্যন্ত বনে ঘুরতে পারবেন এবং ওনারা ওখানে কী ধরনের কাজ করতে পারবেন। যেমন আমাদের এখন ট্যুরিজম বা আমরা বলি যে এটা বনভোজনের একটা বিষয় হয়ে দাঁড়ায়, যে ওখানে যে গান বাজনা করবে, লাউড স্পিকার ব্যবহার করবে, হইচই করবে, কিন্তু আমরা আসলে যে এখানে যে বন্যপ্রাণী বসবাস করে তাদের স্বাস্থ্য, তাদের বিষয়টা আমরা খেয়াল করি না। সুতরাং আমরা এখন পলিসি আমাদের বন অধিদপ্তর থেকে বিষয়টা হলো যে নেচার বেসড ট্যুরিজম। আপনি বনকে যদি ভালোবাসেন, বন্যপ্রাণীকে যদি ভালোবাসেন, এদেরকে সঠিক স্বাস্থ্য সুরক্ষা দিয়ে আপনি যতটুকু ওখানে আনন্দ পাবেন, ইভেন ওখানে আপনার গবেষণার কাজও হইতে পারে, শিক্ষার কাজও হইতে পারে, এই বিষয়গুলি মাথায় নিয়ে আমরা কিন্তু নেচার বেসড ট্যুরিজমের দিকে এগিয়ে যাচ্ছি। আপনি যেহেতু সামাজিক বনায়ন নিয়ে কাজ করছেন, তো বাংলাদেশে তো জনসংখ্যা ক্রমবর্ধমান বাড়ছে, তো সেই ক্ষেত্রে আসলে জনগণের জন্য কৃষি জমি, আবাসস্থল এবং একই সঙ্গে আমাদের তো বনায়নটাকেও টিকিয়ে রাখতে হবে, এই জায়গাগুলোর মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্সটা আসলে আপনারা কিভাবে করছেন? এটা তো একটি কঠিন অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। যে আপনি চ্যালেঞ্জগুলির কথা বললেন, যে আসলে এটার জন্য আমাদের আসলে ল্যান্ড ইউজ প্ল্যানিং এবং জোনিং করতে হবে। আমাদের যে বন, আমরা তো এখন সবাই জানি, বুঝতেছি যে বনের প্রয়োজনীয়তাটা, এটা কোনো কিছু দিয়ে এটা কম্পেনসেট করা সম্ভব না। আমরা হয়তো একটা বন হয়তো 1 ঘন্টায় ধ্বংস করে ফেলতে পারবো, কিন্তু আমরা এই বনটা পুনরুজ্জীবিত করতে আমার 1000 বছরও লেগে যেতে পারে। সুতরাং এই কথাটা মাথায় রেখে আমাদেরকে বন সংরক্ষণ করতে হবে। আমাদের যে ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, কিন্তু এগুলি যাতে আমরা কোনো উন্নয়নে যাতে আমরা বনকে ধ্বংস করে বনের বিপরীতে গিয়ে যাতে আমরা এটা না করি। এটা আমাদের মানে একটা বনভূমিও কিন্তু একটা মানে ইকোলজিক্যাল একটা ফ্যাক্টর। তো সুতরাং আমরা কোনোভাবেই যাতে বনকে ধ্বংস না করি। আমাদের জনগণ বাড়বে, জনগণের চাহিদা বাড়বে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে, আমাদের রোড, এমব্যাঙ্কমেন্ট, রেলওয়ে এগুলি হবে, কিন্তু এগুলি আমরা কোনোভাবে যাতে বনভূমি, বন্যপ্রাণী, জীববৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত করে যাতে আমরা না করি। আমাদের সরকারও সেভাবে প্ল্যান করছেন, পলিসি নিয়েছেন। আমাদের সবাইকে এটা মেনে চলতে হবে এবং এটা সহযোগিতা করতে হবে আমাদের। আরেকটা বিষয় যদি একটু জানতে চাই, যে আমাদের বেশ কিছু সীমান্তবর্তী বনাঞ্চল আছে, এবং যেহেতু সীমান্তে মাঝে মধ্যে অস্থির একটা সময় বিরাজ করে বা ঝামেলা হয়, তো এই সীমান্তবর্তী বনগুলোর ক্ষেত্রে আসলে সংরক্ষণের ব্যবস্থাটা কিরকম থাকে, বা আন্তর্দেশীয় প্রযুক্তিগত যে একটা ব্যবস্থা বা একটা কোলাবোরেশন, সেটা আসলে কিভাবে আপনারা রক্ষা করেন? আমাদের আসলে ট্রান্স বাউন্ডারি ইস্যুসগুলি আছে, বিশেষ করে আপনার তো আমাদের প্রতিবেশী 2টা দেশ, এগুলির সাথে আমাদের বন্যপ্রাণী নিয়ে, বিশেষ করে আমাদের হাতির বিষয়টা নিয়ে আপনারা জানেন, আমাদের শেরপুর, জামালপুর এবং নেত্রকোনা, ময়মনসিংহ অঞ্চল, এখানে কিন্তু হাতির বিচরণ ক্ষেত্র উভয় দেশে। এবং একটা সময়ে যখন আমাদের এখানে যখন ফসল পাকে, বিশেষ করে ধান টান, তখন দেখা যায় যে ওদিক থেকে হাতির পাল আসে, আবার কিছুটা সময় হয়তো চলে যায়। এখানে অনেক আমাদের সম্পদ বা কৃষিজ সম্পদ, মানুষের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। তো এগুলির জন্য আমরা কিন্তু ওই যে বললাম এলিফ্যান্ট রেসপন্স টিম আমরা গঠন করেছি, এবং ইভেন যদি বন্যপ্রাণী যারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, কারো ফসল বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো কিন্তু সরকার কিন্তু তাদেরকে এই ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে। ইভেন যদি কেউ মারাও যায়, 3 লক্ষ টাকা সরকার ক্ষতিপূরণ দিচ্ছে। সাথে সাথে আমরা এই বিষয়গুলি নিয়ে দ্বিপাক্ষিক, আপনি জানেন যে আমরা যে বাঘ নিয়ে পৃথিবীব্যাপী যে 13টা টাইগার রেঞ্জ কান্ট্রি আছে, সেগুলিও আমাদের বৈঠক হয় দ্বিপাক্ষিক। ইন্ডিয়ার সাথে আমাদের কিন্তু বাঘ নিয়ে, হাতি নিয়ে দ্বিপাক্ষিক বিভিন্ন সভাগুলি হয়ে থাকে।
কোনোবার হয়তো ইন্ডিয়াতে, কোনোবার বাংলাদেশে হচ্ছে, এবং এই বিষয়গুলি আমরা সলভ করার জন্য প্রচেষ্টা চালাই। বাংলাদেশের বন, বনাঞ্চল এগুলো সংরক্ষণ, এগুলো টিকিয়ে রাখা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি নিয়ে মানে দীর্ঘমেয়াদী আপনাদের পরিকল্পনা কি কি, বা আপনারা কি প্ল্যান করে এগোচ্ছেন? আমরা যে পরিকল্পনাটা, আমাদের যে বনভূমি, যেগুলি অবক্ষয়িত যে বনভূমি, এগুলিকে আমরা পুনরুদ্ধার করব। এবং আমাদের বিশেষ করে যে আমাদের পাহাড়ি বনাঞ্চল, বনভূমি, সেখানে অনেক বেশি অবক্ষয়িত বনভূমি আছে, সেগুলিও আমরা স্থানীয় জনগোষ্ঠীর সাথে কথা বলে তাদের সাথেই তাদেরকে আস্থায় নিয়ে আমরা ওখানে বন পুনরুদ্ধারের কাজ করব। এবং আমাদের যে প্রাকৃতিক শালবন আছে, আমাদের যে কোস্টাল এরিয়া, আমরা যে কোস্টাল গ্রিন বেল্ট সিজন, এবং যে উপকূলীয় এলাকায় যে নতুন নতুন চর জেগে উঠতেছে, সেগুলিতেও আমরা ম্যানগ্রোভ স্পিসিস, ম্যানগ্রোভ প্রজাতি দিয়ে আমরা বনায়ন করার আমাদের পরিকল্পনা আছে। সাথে সাথে আমাদের শালবনের যেসব জায়গা দখল হয়ে গেছে, এগুলি আমরা পুনরুদ্ধার করে এগুলি এবং শাল এবং শালের অ্যাসোসিয়েট স্পিসিস দিয়ে আমরা এগুলি বনায়ন করব। এবং আমাদের এই সব কাজে আমরা স্থানীয় জনগোষ্ঠীকে আমরা আমাদের এই ব্যবস্থাপনা এবং বনায়ন কাজে আমরা স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করব। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা বা স্কুল কলেজে যেসব তরুণরা যারা সামাজিক বনায়নে আগ্রহী, তার এলাকায় তারা কাজ করতে চাচ্ছে, অনেকে আমরা দেখছি বিশ্ববিদ্যালয় থেকে ফিরে উদ্যোক্তা হিসাবে কাজ করছে এবং সামাজিক বনায়ন, বনাঞ্চল সংরক্ষণ নিয়ে কাজ করতে যাচ্ছে। তো তাদেরকে ট্রেনিং দেয়া, তাদেরকে প্রস্তুত করা নিয়ে আপনাদের কার্যক্রম আছে কিনা? জি, অবশ্যই আছে। বিশেষ করে আপনি দেখবেন আমরা কিন্তু প্রতি বছরই জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলা করে থাকি। আপনি জানেন এখনও আমাদের ঢাকাতে জাতীয় বৃক্ষ মেলা চলছে। এটার মাধ্যমে আমরা কিন্তু লোকজনকে উজ্জীবিত করি, এবং একটা নার্সারি করলে কিভাবে যে এটা লাভবান হওয়া যায়, এটা কিন্তু স্বচক্ষে দেখার সুযোগ আছে এই জাতীয় বৃক্ষ মেলা। এবং যারা এই উদ্যোগী, আমরা সবসময় বন অধিদপ্তর থেকে যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করি। ইভেন আমাদের যে সমিল ওনার আছে, ওনাদেরকেও কিন্তু আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি যাতে অপচয়টা কম হয়। সাথে সাথে আমরা যে নার্সারির জন্য, এটা আমরা নার্সারির জন্য প্রশিক্ষণ, সরকারি বেসরকারি যাই হোক, আমরা এই নার্সারি কিভাবে গড়ে তুলতে হয়, নার্সারিকে কিভাবে একটা এন্টারপ্রাইজ ব্যবসা হিসেবে নিতে হয়, সেই সুযোগ কিন্তু আমরা করে দিচ্ছি। এবং আমরা জানেন আমাদের সারা দেশেই কিন্তু প্রতিটা জেলা উপজেলায় নার্সারি আছে, এবং ওখান থেকে অনেক স্বল্প মূল্যে গাছের চারা বিক্রি করে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম হোসেন মোহাম্মদ নিশাদের সঙ্গে, যিনি জানালেন যে বাংলাদেশে আসলে বন সংরক্ষণে তারা কি কি কার্যক্রম করছেন, সরকারের উদ্যোগগুলো কি কি, একই সঙ্গে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, জনগণকে উজ্জীবিত করা, এবং বাংলাদেশের বনাঞ্চলের যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করতে তারা কিভাবে কার্যক্রম করছেন, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানলাম। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।